চুপ করবি এলিসা? এই একবারই গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনেই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ব্যাপার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল। তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে পেরিয়ে প্রেম টপিকেই চলে আসে, আশ্চর্যকর একটা ব্যাপার। কিন্তু অর্ণবই বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বোঝা চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নাইলে এলিসার মতো নামকরা পোকার প্লেয়ারকে কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়। এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএস থেকে ফিরলাম। এর মধ্যে কৃতিক আবার কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসে যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। তা গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কি না চাই বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল। চল না, আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ডস উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হ্যাপি রোমান্টিকভাবেই। আমি 10 বারের বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল অ্যালিসা। এই ছেলে সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনায় শুধু টান পড়ল ওর। অযাচিত মন বলল। ওয়েট, কৃতিক কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভিতরে ক্রমাগত ছড়িয়ে পড়ল অজানা ল্যাপটপ। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে আছে, ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাগজের দিকে। ঘাটটা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে এত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছাড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওর। গভীর ঘুমে তলিয়ে থাকা জামা কাপড় ওর হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অধিকাংশই উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সেই সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অব্দি পরখ করলো ওরকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতো চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সব কিছুই কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কৃতিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি, ভার্সিটি টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়ার প্রণয়াসক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয় বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজেই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজের বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিউরে ধর করে শিওরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে। আবার কেন ফিরে এলে আধপরা ঝুমরে? বাকিটা পুড়িয়ে দিতে? তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একটু সুরেই বলল। এবার যদি সত্যি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারে, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি।
আমার দহনে পড়বো তোকে আমি। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজন মিলে প্রণয়শক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে তার আগেই ওর ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আকস্মাৎ সম্মিত ফিরে এলো কৃতিকে। কি করছিল এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন অরুর শরীরের কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছু উপস্থিত টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাছের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। এই সন্ধ্যায় গর্ত ডুবে যাওয়ার নরম সোফাতে ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9টা বাজে 35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালে তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে ওর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের ওপরে কান পট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলে হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকে চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভিতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপরে শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো আবশগুলোকে এইটুকুনি স্কিন স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটে। অন্ধকারে বসে বসে আর চোখে এইসবই দেখছিল ও। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। আকস্মিক তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরু। হা করে না থেকে মুখে লালা পরিষ্কার কর। সামনে মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেশহীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেশহীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচেকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের দিকে সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল কৃতিক। অরু চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কেন মনে কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশহীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করলো, একবার দুবার তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়রা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি বুড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেই সবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজের ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলাকাটা মুরগির মতো ছটফট করে উঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাতা না দিয়ে আপাতত ওরকে রাম ধমক দিয়ে শুধালো কৃতিক। কি হয়েছে? ভাবা করছিস কেন? আপা কল তুলছে না। এখানে আসার পর থেকেই আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবে। অরু তাই করল, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে খেদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে। ও এত ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনায় ছেদ ঘটে কৃতিকের আওয়াজ। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। অরু একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিকার অরু। ওভারসাইজ
ড্যানিশের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়েই হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে ওরও ভেবে পাচ্ছে না হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে ওরও বার কয়েক জিজ্ঞেস করেছে একবারই, কিন্তু কৃতিকের সোজাসাপটা উত্তর। আশেপাশে খোঁজ, এখানে পেয়ে যাবে। ওরও সেই তখন থেকে এদিকে সেদিকে হন্য হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ কোনো দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিকে জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় ওরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হন, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় কি ঠাটিয়ে থাপ্পড় মারবে ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর থেকে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো ওরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। ওরু, ওরু চৌকিতে পেছনে চাইলেও দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতল কোট দিয়ে আবৃত। লোকটাকে কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই ওর। ওর শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কৃতিকার ওরু এগিয়ে এসছে, অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয় আর কৃতিকদের চোখাচোখি কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যেই ওরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলো অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ঙ্কর তীক্ষ্ণ চাহনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবারও তা দপ করে নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী ক্রূর হাসি। সেই হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়ও। ওরা যে কী মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড় জোর 2-1টি বার রোদের মুখ দেখা যায়। বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশায় ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপরে হাড় কাঁপানো ঠান্ডা তো আছে। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীতল ছুতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরেই এইভাবে কাটাচ্ছে ওরু। খাওয়া দাওয়া আর ঘুমানো। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই ওরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখা দেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুন্ডা লোক। রুমের মধ্যে এদিকে ওদিকে পায়চারি করছে ওরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিনে ওরা তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু এইমাত্র কয়েকদিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযম করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলের অযত্নে পড়ে থাকা মুঠোফোনটির দিকে, যেটা গত 2 দিন ধরেই বন্ধই পড়ে আছে। ওরও এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওর পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপরে ভাবতে ভাবতে আনমনি বলে, আমাকে ধাপে ধাপে এগুতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসেছে।
তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবে লজ্জায় নিজের মুখে দু হাত চেপে মুচকি হাসে অরু। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় করে অরু বলল, আইডিয়া, এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ, থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকে নিজে আশ্বস্ত দিল ও। তারপরে আর দেরি করলো না, তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বার টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখিয়ালে ওরু এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে সেই সিঁড়িটা বেরোতেই ওর পায়ে ওদম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গিয়ে থমথমে দৃষ্টি ধারণ করলো। অন্ধকার হলরুমে কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপরে দুপা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। ওর মনে মনে বিরক্ত হলো। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকার মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে অরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ করে যায়। কৃতিক ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর বলে, হোয়াট হ্যাপেন? এইভাবে আসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছর বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই চলছে না ওই রুমে। জানালা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগিয়া আওয়াজ বেশ ভয়ঙ্কর ঠেকলো অরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপরে যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। ওর এই নীরবতা ভাঙতে চাইলো, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে নিয়ে আওয়াজ করলো, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে। আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল, জায়ান্ট কীর্তিকে ছোট করে জেকে। আঙুল দাঁড়িয়ে দাঁড়িয়ে অরুর করা বিশ্লেষণ কৃতিক শুনছে কি শোনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম আসবে না। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি। তুই চাইলে অবশ্য বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়। কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেজ নিয়েও ঠাট্টা করতে পারে, অদ্ভুত। ওরও আর ঘাটায় না কৃতিকে। বেশি ঘাটালে হুট করে কি না কি অপমান করে বসে তারই ওটা নেই। তাই ওরও কথা ঘুরায় নেয়, বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কৃতিক বলেছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকারে হাতড়ি ল্যান্ডফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানা মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল করলো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে। তিথি বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা। তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি আরও বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপরে দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ওরু। এখন হুট করেই আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগে ওরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে? তিথি ওপাশ থেকে কি বললো সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে, গেম ওভার। কেন যেন হুট করে পুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপকে কেন কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টো সবসময় আমাকে আর নীল
উল্টো সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, ওটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করা কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট। তুই কীর্তিপুঞ্জের মালকিন, আর আমরা কি লেম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরিপানা রে। আমার মাথা ঠিক আছে নেই সেটা জিজ্ঞেস করার তুই কে রে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের। মাই গড! কিন্তু তুই তো আসলেই বাড়ির কেউ নোস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়িতে একমাত্র ছেলে জায়ান কীর্তিন। তোদের তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কীর্তি চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নিচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করিস? তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তাই নখের যোগ্যতা রাখিস না আরু। তাই তোর ভালোর জন্য বলছি তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিব্যার স্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যান্ডার্ডের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। ওরও চোখ দুটো বন্ধ করে সমস্তটাই শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলরুমে অরুর ফোপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করলো, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনো দিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিকিউরাস! ওপাশ থেকে এতটুকুই শোনা গেল। তারপরে শুধু কল কেটে যাওয়ার পিকপিক আওয়াজ হলো। অরুর কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করেই কল কাটতেই হু হু আওয়াজ করে কেটে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেও হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে ওরও। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনিঝিনি শব্দ করছে। পায়ে আটকানো থাকা নূপুর জোড়া করল। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রুপাঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি নিয়েই সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটির পাশেই দিভানে বসে থাকা কৃতিকের হৃদয়ে ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসল। নিজের জায়গা থেকে উঠে এসে অরুর হাতে হ্যাঁচকা টান মেরে ওকে জোর দিয়ে দাঁড় করিয়ে নিল। তারপর ওই হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিল। বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগেই দরজাটা শব্দ করে ধাপ করে দরজা আটকে দেয় কৃতিক। তারপরে ভিতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাতে মুষ্টিবদ্ধ করে পকেট হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে। এর A to Z সব ইনফরমেশন আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যাস নেই ওর। তার উপরে ওর পরনে কোনো শীতল কাপড়ও নেই। এক কথায় যান যায় যায় অবস্থা। ওর একটু সময় নিজের কান্নাকাটি থামালো, তারপর দু হাতে সজোরে দরজায় ধাক্কা লাগালো। কৃতিক বয়সে অরুর থেকে অনেক বড়, তারপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের। তাই কখনোই কৃতিকে কিছু বলেনি, ডাকেনি ওর। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মন নেই ওর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনেই ক্লান্ত হয়ে বসে পড়ে। ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় ওর। হাইওয়ে ধারে এগোলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে
ম্যাকডোনাল্ডসের বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়ে নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতো একঘেয়ে। মধ্য কথা, যারা কোলাহল মুক্ত নিরবচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারা দিন কাটিয়ে দেওয়ার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফিতে সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয়ও বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বাঁ হাত দিয়ে দেয়াশলাইটটা জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্ক্রিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। প্রথমে মাথা তুলে একবার চাইল, একদম হুট করে চোখে চোখ পড়ল, অতপর হারিয়ে গেল। মেয়েটি সাদা ফটফটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, চোখের নিচে শুষ্ক ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সমিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যাফেটেরিয়ার মানুষের যখন দিনাপিতাত করার দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ার ওর চোখের কোণে জল এসে গিয়েছে। তারও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্ততা হয়ে গেল। হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ গুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগেই অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডা মতো একটা সাদা চামড়ার লোক, দেখে মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটি ভীষণ চটে গিয়েছে অনুর উপরে। অযথা ইংরেজিতে গালাগালি করছে। এক কথায় দু কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওই শিফটমেট ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপরে অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। আকস্মাৎ ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিশদ কোনো কিছুই অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খুলে অনু দেখতে পায় একটু আগের সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়লো? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই লোকটা ওর দিকে এক রাশ মায়া চোখে তাকিয়ে বলল, আরে ওকে। রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ঙ্কর শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাকব্রাশ করতেই উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন ওরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টেরও পায়নি। ওরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কৃতিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা করল না, ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনেই 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে ওর। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালের নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীলবর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করলো কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া অরুকে 2 হাতে তুলে নিয়ে ছিল নিজের কোলে। ও শরীর স্পর্শ করতেই চমকে ওঠে কৃতিক।
বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুলে কী হতো কে জানে। একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারাবেলা বাইরে থাকার পাট চুকালো অরু। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিন থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়েস হয়ে যায়, কিন্তু রাত হলেই যেন কাশির 14 গোষ্ঠী এসে ঘুম হারাম করে দেয়। সাধে কি আর অরু এটাকে বিদঘুটে রোগ বলে?